আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। জেনেসিস মিড টার্মের পক্ষ থেকে আজকের এই চমৎকার লাইভ সেশনে আপনাদের সবার হোস্ট হিসেবে আছি আমি ডক্টর ফারহানা জেরিন। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পেডিয়াট্রিক্স এর রেসিডেন্ট রেজিস্ট্রার পোস্টে আছি এবং গত জুলাই 24-এ আমি মিড টার্ম পাস করেছি জেনেসিস এর সাথেই। আজকের এই আম, একটা চমৎকার লাইভ। আজকের টপিকটা খুবই চমৎকার, হাউ টু ক্র্যাক এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স ইন ফার্স্ট অ্যাটেম্প। এবং আজকের এই লাইভটাতে আপনারা যারা অংশগ্রহণ করছেন, আমি বলবো আপনাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনারা আসলে এক ধাপ এগিয়ে গেছেন। এই যে এই লাইভে অংশগ্রহণ করা মানেই কিন্তু আপনি যে ম্যানিফেস্ট করছেন, আপনি জুন 2026-এর 15 তারিখ আপনি মিড টার্ম দিবেন এবং এটার জন্য কি কি প্ল্যানিং আপনি আসলে করবেন, এটা মোটামুটি আপনার মাথায় আজকে থেকে সেট হয়ে যাবে। এবং এই সেশনে আমরা আপনাকে বলে দিব আসলে কি করতে হবে, কিভাবে আপনি এই এফসিপিএস মিড টার্ম জিনিসটাকে ক্র্যাক করবেন। আমার কাছে আসলে মনে হয় যখন আমাদের বিসিপিএস মিড টার্মের বিষয়টা ছিল না, মিড টার্ম ছিল না, তখন জিনিসটা এফসিপিএস পাশ করাটা তুলনামূলক আমার জন্য মনে হতো কঠিন। মানে আমার নিজের জন্য আমার মনে হতো আসলে এটা খুব কঠিন, কারণ আমাকে মনে হতো আমার একটা খোলা মাঠে ছেড়ে দিচ্ছে, যেটার কোনো সামনে পিছনে কোনো দিগন্ত নেই, কোনো ডেস্টিনেশন নেই। এখন আমি জানি ঠিক আমাকে 2 বছর পর আমাকে কোথায় পৌঁছাতে হবে এবং তার 2 বছর পর বা 3 বছর পর আমাকে কোথায় যেতে হবে। আমার টার্গেটটা সেট, আমার কি পড়তে হবে এটা আমার জন্য সেট, আমাকে কতটুকু জানতে হবে এটা আমার জন্য সেট। এখন আমাদের জন্য মিনি সিএক্স সিবিডি এগুলো জয়েন করেছে, যেটা আমাদেরকে রীতিমতো প্রতি মান্থলি এবং 6 মান্থলি মূল্যায়ন করছে। তো এই যে আপনাদেরকে মূল্যায়ন করছে, আপনাদের পরীক্ষা হচ্ছে, এটা আসলে আলটিমেটলি মিড টার্ম পাস করার জন্য এবং এফসিপিএস পাস করার জন্য খুবই একটা সহায়ক বিষয়। তো এখন মিড টার্ম এটা আসলে কম বেশি একটা ছোট এফসিপিএস আপনি বলতে পারেন, ধরেন 75% এফসিপিএস বলা যায়, শুধুমাত্র এখানে আমাদের ভাইবা এবং লং কেসটা নেই। তো এটা আসলে আহ, সহজ কিছু না। আবার যদি আপনি প্রথম থেকে সিনসিয়ার থাকেন, আপনার ট্রেনিং পিরিয়ডের শুরু থেকে আপনি মোটামুটি জানেন যে আপনার এটাই টার্গেট, তাহলে আবার কঠিন কিছু না আর কি। ঠিক আছে। তো আজকের এই সেশনে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কি আপনাকে পড়তে হবে, কি আপনাকে পড়তে হবে না, কোনটা বাদ দিতে হবে, কোন কোন টেকটিক্স অ্যাপ্লাই করলে আপনার জন্য জিনিসটা অনেক সহজ হবে, এবং সবচেয়ে বড় কথা আপনাকে কনফিডেন্ট বানানো। হ্যাঁ, যে কিভাবে আপনি একজন রিটেন আপনি এসবিএ এবং অস্পিতে স্যারদের সামনে দাঁড়িয়ে এটা খুব কনফিডেন্টলি পার পেয়ে যাবেন এই জায়গাটা থেকে। এটার এটাই আজকে আপনাকে পথ দেখানো হবে। এবং এই পুরো জিনিসটার জন্য আমাদের সাথে দুটো অসাধারণ মেন্টর আছে আমাদের জেনেসিস মিড টার্মের। আমি পরিচয় করিয়ে দিই, আমার সাথে বর্তমান আছে ডক্টর এম এফ আবিদুজ্জামান আবিদ স্যার। স্যার এমবিবিএস, ডিসিএস, এমসিপিএস, এফসিপিএস, এবং স্যার হচ্ছে ডক্টর এম আর খান শিশু হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আছেন। তার অসাধারণ অভিজ্ঞ একজন মানুষ। আজকে আপনাদেরকে উনি বলে দিবেন মোটামুটি কি আপনাদের করতে হবে। এবং এছাড়া আমাদের দ্বিতীয় স্পিকার হিসেবে আছে একজন অসাধারণ মেন্টর ডক্টর আবুজার জিফারি। উনি আমার সাথে এফসিপিএস মিড টার্ম কমপ্লিট করেছিলেন এবং উনি বর্তমানে অ্যাডভান্স ট্রেনি অফ পেডিয়াট্রিক কার্ডিওলজি হিসেবে আছেন। উনি আপনাদের সাথে পুরো মিড টার্মের জার্নিতে থাকবেন। তাহলে আমি প্রথমে আবির স্যারকে রিকোয়েস্ট করছি আহ আপনার গুরুত্বপূর্ণ সেশনটা শুরু করার জন্য। আহ, ধন্যবাদ জেরিনকে যে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমাদের সাথে যারা এই মুহূর্তে, এমন একটা আজান হচ্ছে, আমি 1 মিনিটের জন্য একটু হোল্ড করতেছি, আজান হচ্ছে। সালাম আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ আপু, শুরু হয়েছে না? হ্যাঁ, শুরু হয়েছে, আপনার ইন্ট্রোডাকশনও হয়েছে, এখন আবিদ ভাইয়া বলবেন। ওকে আপু।
আবির ভাইয়াকে শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু মানে ভাইয়াকে শুনতে পাচ্ছি না। ভাইয়া মনে হয় মিউট হয়ে আছেন কিনা। না, ভাইয়া ভাইয়া হচ্ছে একটা আজানের জন্য একটু বিরতি নিচ্ছে, আজানটা শেষ হলে ভাইয়া আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম আবু জর গেফারি। হ্যাঁ, যাক, আবু জর গেফারিকে অনেকদিন পর দেখলাম। আর তো আমি বলতে চাচ্ছিলাম যে জেএনকেতে ধন্যবাদ দিলাম। আর জেনেসিসে যারা আমাদের ভাইয়েরা, যারা জেনেসিসকে প্রতিষ্ঠা করছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। কেননা এই জেনেসিস আসার পর থেকে কিন্তু স্টুডেন্টদের পাশের হার কিন্তু অনেক বেড়ে গেছে। আগে একটা সময় ছিল স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশনে অনলি 10% ক্ষেত্রে পাশ করতো। পোস্ট গ্রাজুয়েশন পাশ করাটা অনেক কঠিন ছিল। আমি স্টিল মনে করতে পারি যে আমি যখন ইনিশিয়ালি ডিপ্লোমা কোর্সে ছিলাম 2012 সালে, তখন কিন্তু দেখতাম যে পাশের হার কিন্তু অনেক খারাপ ছিল। তো পরবর্তীতে জেনেসিস প্রতিষ্ঠা হওয়ার পর ভাইয়াদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকটা ব্যাচ চালু হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্স চালু হয়েছে। এই কোর্সগুলো চালু হওয়ার পর থেকে দেখা গেছে যে পাশের হার এখন জেনেসিসের অলমোস্ট মোর দেন 90%। যারা জেনেসিসের সাথে যুক্ত আছেন বা থাকবেন, তাদেরকে এতটুকু এশিওর করতে পারি, আমাদের সাথে যদি থাকেন, মোটামুটি যদি লেকচারগুলো ক্লাসগুলো করেন, পরীক্ষাগুলো যদি দেন, ফিডব্যাক ক্লাসগুলো যদি আপনারা করেন, তাহলে দেখবেন যে আপনি ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবেন। ফার্স্ট টাইমই আপনার পাস হয়ে যাবে আশা করা যায়। এখানে বরাবরের মতোই এফসিপিএস বলেন, এমডি বলেন, ডিপ্লোমা বলেন, সবকিছুতেই পাশের হার মোর দেন 90%। যারা ক্লাস করছে সবাই তারা পাশ করে গেছে। তো আমাদের আজকে যে প্রোগ্রামটা, আমাদের মিড টার্ম 2026-এর জুনকে কেন্দ্র করে প্রোগ্রাম, অর্থাৎ আমাদের একটা লং ব্যাচ হবে এবং আপনারা এই ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন যুক্ত হলে আপনাদের সুবিধা যে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন, প্রত্যেকটা ক্লাসগুলো করতে পারবেন। এখানে আমি আছি এবং অন্যান্য অভিজ্ঞ মেন্টররা যারা আছেন, যারা অলরেডি আপনাদের এই মিড টার্মটা পাস করে আসছেন, তারা আপনার একটা গাইডলাইন দিতে পারবে আপনাদের কোন টপিকসগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কিভাবে এক্সামিনেশন করতে হবে, কিভাবে একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করতে হবে, কোন লেভেলের ডেপথ অফ নলেজ আপনাকে রাখতে হবে, আপনারা সেটা বুঝতে পারবেন। আর এফসিপিএস আপনারা জানেন যে আগে এটা 4 বছরের কোর্স ছিল। আমি 4 বছরের কোর্সেই ফার্স্ট টাইম এফসিপিএস পাশ করা, মানে একবার ফার্স্ট অ্যাটেম্পটেই পাশ করা। তো পরবর্তীতেই এফসিপিএস 5 বছর হয়ে গেছে এবং মিড টার্ম 2 বছর পর এবং 3 বছর পর আপনার ফাইনাল থিসিস পার্ট। মিড টার্মে আপনারা জানেন যে অ্যাকচুয়ালি এমডি এবং এফসিপিএস এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। এমডি ডিপ্লোমাতে দেখা যায় যে টিচাররা কিন্তু বাউন্ড থাকে যে ক্লাস নিতে, প্রত্যেকটা ক্লাস নেন তারা, রেগুলারলি ক্লাস হয়, রেগুলারলি এক্সাম হয়। তো এমডি এবং ডিপ্লোমাতে পাশের হারটা তুলনামূলক অনেক ভালো। কিন্তু এফসিপিএস এ কোর্স কারিকুলামের মধ্যে কিন্তু টিচাররা কিন্তু ওইভাবে স্টুডেন্টদেরকে কেয়ার নিয়ে পড়ায় না। এই জন্য দেখা যায় যে 2টা বছর স্টুডেন্টদের খালি ওয়ার্ডে খাটাখাটনি হয়, ওয়ার্ডে প্রচুর পরিশ্রম হয়, কিন্তু আপনার ওয়ার্ডে কিন্তু আপনার পড়াশোনাটা কিন্তু সেভাবে স্ট্রাকচার্ড ওয়েতে হয়ে ওঠে না। পড়তেছেন, রোগী ভর্তি আছে সেটা পড়লেন, কিন্তু পরীক্ষার জন্য যে পড়াশোনাটা, পরীক্ষা ওরিয়েন্টেড যে এক্সামিনেশন, যেরকম পড়াশোনা করা লাগে, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো যদি আমি বলি যে কি কি পরীক্ষায় কি থাকে, পেপার ওয়ানে আপনার সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকবে। পেপার ওয়ানে থাকবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। আপনার 5টা একটা সিনারিও দেওয়া থাকবে, আপনার 5টা অ্যান্সার দেওয়া থাকবে, আপনাকে কিন্তু একটা চুজ করতে হবে এবং এটা 50টা কোশ্চেন থাকবে। 2 মার্ক পাবেন প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য, টোটাল 100 মার্ক। আর এখানে কিন্তু সিঙ্গেল বেস্ট অ্যান্সারগুলো এমনভাবে দেওয়া থাকে যেন প্রত্যেকটা আপনার মনে হবে যে প্রত্যেকটা অ্যান্সার, আপনার যদি ডেপথ অফ নলেজ যদি ভালো থাকে, তাহলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। গত 3 বছর ধরে এফসিপিএস এর বোর্ডের যে ফাইনাল কোশ্চেন আমি করে থাকি,
আপনার সিঙ্গেল বেস্টও করে আমার থেকে নেওয়া হয়, এবং এসিকিউ আমার থেকে নেওয়া হয় বিসিপিএস থেকে। তো আমরা যখন কোশ্চেন করি ওইভাবেই করি যেন স্টুডেন্টের ডেপথ অফ নলেজটা আছে কিনা, সে ডিপে পড়াশোনা করছে কিনা, জাস্ট সে সুপারফিশিয়াল পড়েই পাশ করতেছে কিনা, সবকিছু মিলাই কিন্তু টেকনিক্যাল কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনটা যদি ক্র্যাক করতে হয়, আপনাকে যদি পারতে হয়, তাহলে কিন্তু আপনাকে ওই লেভেলে একটা টপিকসটা জানা থাকতে হবে এবং ডেপথ অফ নলেজ থাকতে হবে, যেন 5টা কনফিউজিং অ্যান্সার থেকে যেন আপনি রাইট অ্যান্সারটা যেন বেছে নিতে পারেন। এভাবে আপনার মোট 100 মার্কের একটা থাকবে পেপার 1। পেপার 2 হচ্ছে সিঙ্গেল অ্যান্সার, এটা শর্ট অ্যান্সার কোশ্চেন আর কি, এসএ কিউ। এসএ কিউ বলতে বোঝানো হচ্ছে যে আপনার আহ, আগে যেরকম একটা গদবাঁধা কোশ্চেন আগে যেরকম আসতো, যে ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসিমিয়া, একটা অ্যান্সার, একটা শর্ট নোট। এখন কিন্তু আর ওরকম শর্ট নোট না, এখন একটা সিনারিও থাকবে, যে একটা বাচ্চার কনসাগুইনিটি ছিল, পেশেন্টটা জন্মের পরে বারবার ভমিটিং করে, চোখে একটা ক্যাটারাক্ট আছে, একটা লিভারটা ইনলার্জ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তখন আপনার ডায়াগনোসিস হবে গ্যালাক্টোসেমিয়া। তখন বলবে যে আপনার কি কি ইনভেস্টিগেশন করতে চান, নিউবর্ন ইনভেস্টিগেশন আপনি কি করবেন, এবং ইওর প্ল্যান অফ ম্যানেজমেন্ট। অর্থাৎ একটা সিনারিও থাকবে, একটা কোশ্চেনের ইনভেস্টিগেশন যেতে পারে, অথবা একটা আপনার প্ল্যান অফ ম্যানেজমেন্ট যেতে পারে। আবার এমনও হতে পারে যে প্যাথোফিজিওলজি চাইছে, যে গ্যালাক্টোসিমিয়া যে কোন এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, এবং এই এনজাইমের ডেফিসিয়েন্সি থাকলে কি প্যাথোজেনেসিস হয়। এটা 2 মার্কের কোশ্চেন, যে প্যাথোজেনেসিস, তারপর আপনার ট্রিটমেন্ট। তো আপনার এক্ষেত্রে প্যাথোজেনেসিস, প্যাথোফিজিওলজি, ইটিওলজি, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশনের এক্সপেক্টেড ফাইন্ডিংস, ট্রিটমেন্ট প্ল্যান, এইভাবে আপনার কাছে আসতে পারে। এমনকি ডিফারেন্সও আসতে পারে। ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসিমিয়া, দুটার মধ্যে পার্থক্য কি করবেন, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, দুইটার মধ্যে পার্থক্য কি, এজিএন নেফ্রোটিক সিন্ড্রোম, দুইটার মধ্যে পার্থক্য কি, এভাবেও আসতে পারে। অর্থাৎ গদবাঁধা যে আগে যেটা কোশ্চেন ছিল, যে একটা শর্ট নোট, গ্যালাক্টোসেমিয়া বা ফিনাইলকিটোনুরিয়া, ওরকম না। এখানে টেকনিক্যাল কোশ্চেন, আপনাকে ডায়াগনোসিস করতে হবে, আপনি কেন ডায়াগনোসিস করলেন, এর ফেভারে কিছু থাকতে হবে, আর আপনার ইনভেস্টিগেশন প্ল্যান অথবা ট্রিটমেন্ট প্ল্যান। এইভাবে আপনার 20টা কোশ্চেন থাকবে, এবং 5 মার্ক থাকবে প্রতি কোশ্চেনের জন্য, 100 মার্ক। এবং দুইটা মিলে কিন্তু আপনাকে 60% মার্ক পেতে হবে। আপনি যদি দুটা মিলে যদি 60% মার্ক পান, তাহলে আপনি পাস করবেন। একটাতে ধরেন আপনি পেলেন 65, আরেকটাতে পেলেন 55, তাহলে কিন্তু আপনার পাস। আপনার রিটেনে পাশ করার পর আপনার হচ্ছে ওসপি। ওসপিতে আপনার ওরাল স্ট্রাকচার, মানে অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। এখানে আপনার মোট 15টা স্টেশন থাকবে। ক্লিনিক্যাল 5টা স্টেশন, 5 × 10, 50 মার্ক, এবং প্র্যাকটিক্যাল সেশন সেশন থাকবে। প্র্যাকটিক্যাল সেশন 10 × 5, এখানেও 50 মার্ক, এবং দুটো মিলে কিন্তু আপনার 60% মার্ক পেতে হবে। যেদিন তো আপনাদেরকে শুরুতেই বললো যে এখানে কিন্তু কোনো ভাইবা নাই, এবং এখানে কিন্তু কোনো লং কেস নাই, কিন্তু বাকিটা আপনার প্র্যাকটিক্যাল সেশন থাকবে, ক্লিনিক্যাল সেশন থাকবে। এই প্র্যাকটিক্যাল সেশনের মধ্যে আপনার থাকতে পারে যে আপনার কিছু এক্সরে থাকতে পারে, কিছু ইসিজি থাকতে পারে, কিছু আপনার পেডিগ্রি চার্ট একটা দিয়ে দিতে পারে, অ্যানথ্রোপোমেট্রির জন্য একটা গ্রোথ চার্ট দিতে পারে আপনাকে, একটা এমআরআই দিতে পারে, একটা আপনার ইসিজিতে বলা হলো ইইজি দিতে পারে, একটা একটা সিনারিও থাকতে পারে, একটা ডাটা থাকতে পারে, একটা পিক্টোগ্রাম থাকতে পারে, একটা ছবি দিয়ে দিল জাস্ট, ম্যাচিং থাকতে পারে। তো এইভাবে আপনার 10টা কোশ্চেন থাকবে, এবং 10টার জন্য 10 × 5, আপনাকে কিন্তু এই 50 মার্কে 100, হ্যাঁ, 10 × 5 50। আর ক্লিনিক্যালি আপনার হচ্ছে আপনার 5 × 10, তাহলে হচ্ছে আপনার 50। তো আমাদের এই কোর্স কারিকুলামের মধ্যে কিন্তু আমরা রিটেনের জন্য আলোচনা করব, আপনার ওসপির জন্য আমরা আলোচনা করব, আমরা এক্সামিনেশন দেখাবো, প্রত্যেকটা প্রসিডিউর, প্রত্যেকটা ক্লিনিক্যাল সিনারিও কীভাবে বুঝতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, এক্স রে, সিটি স্ক্যান, এগুলোর জন্য কিন্তু আমাদের এই কোর্স কারিকুলামের মধ্যে এই যে 6 মাসের জন্য আপনারা যারা ভর্তি হবেন, আমরা কিন্তু এগুলো সবকিছু আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসছি, আপনারা কিন্তু এগুলো পাবেন। এবং আমি কিন্তু নিজে কিন্তু এই ক্লাসগুলো নেই, কিন্তু প্র্যাকটিক্যাল এই প্রসিডিউরের ক্লাসগুলো, হ্যাঁ।
আর ক্লিনিক্যাল যে স্টেশনগুলো থাকবে সেটার মধ্যে অনেক সময় থাকে যে 2টা বা 3টা শর্ট কেস থাকে, এক্সামিনেশন করা লাগবে, আপনার হিস্ট্রি নেওয়া লাগবে। আর আপনার এই যে হিস্ট্রি টেকিং, তারপরে আপনার ডায়াগনস্টিক ওয়ার্কআপ বা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই 3টা আপনার ক্লিনিক্যালের মধ্যে থাকে। তো আমাদের কোর্স কারিকুলামের মধ্যে আমরা কিন্তু এক্সামিনেশনগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দেব, এবং শুধু দেখাবই না, আপনারা সরাসরি উপস্থিত থাকবেন, আপনারা করবেন, এবং আমরা আপনাদেরকে গঠনমূলক সমালোচনা করব যে আপনারা কিভাবে, কোথায় মিস্টেক করছেন এবং কোথায় ভালোভাবে করতে পারছেন। হ্যাঁ, নিজেরা নিজেরা করলে কিন্তু এটা ভালো মতো, আরো ভালো মতো এটা অন্তস্থ হয়। আমি দেখাই দিলাম কিন্তু আপনি করলেন না, তাহলে কিন্তু ফিলফুল হবে না, আপনাকে কিন্তু এটা করতে হবে। পরবর্তীতে কিন্তু আমরা এই কোর্স কারিকুলামে কিন্তু আমরা এক্সামিনেশনের মধ্যে কিন্তু ঠিক বিসিপিএস এ যেভাবে এক্সামিনেশন হবে ঠিক সেভাবেই কিন্তু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওরাল এক্সামিনেশন, আপনার যে ওসপি, আপনার এসএকিউ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার, সব কিছু কিন্তু আমরা ওইভাবেই নিব। তো আমি মনে করি আপনারা যদি এই কোর্সে যদি জয়েন করেন, দেখবেন যে আপনারা বেনিফিটেড হবেন। অতীতেও যারা জয়েন করছে তারাও বেনিফিটেড হয়েছে। জেরিন, আবুজর গেফারি সবাই আমাদের সাথে একসময় ছিল, তারা এখান থেকে পাশ করে তারা এখন মেন্টর হয়েছে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আপনারাও এভাবেই পাশ করে যাবেন, পরবর্তীতে জেএনসিসি আপনারাও মেন্টর হবেন। তো মোটামুটি যেটা আগেও বলছি যে আমাদের সাথে লেগে থাকলে মোটামুটি পাশের হার মোর দেন 90% অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ একজন দুজনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আশা করি বেনিফিটেড হবেন। তো আমি এতটুকুই বলছি। ফার্দার আবুজর গেফারি আরও কিছু বলবেন, জেরিন আরও কিছু বলবেন, এবং আপনাদের যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন স্টুডেন্টরা, তাদেরকে সবাইকে ধন্যবাদ যে তারা তাদের মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে আসছেন। জেনেসিসের কর্মকর্তা এবং সবাইকে ধন্যবাদ যারা অনলাইনে ক্লাসটা অ্যারেঞ্জ করে আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবিদ স্যারকে আপনার অসম্ভব মূল্যবান এই বক্তব্যের জন্য। আশা করি আমাদের যারা ফিউচার এক্সামিনী আছে তারা সবাই এটা থেকে অনেক উপকৃত হবে। এবং আমি বারবার বলছি এই যে আপনারা আজকের এই প্রোগ্রামের সেশনে জয়েন করলেন, স্যারের কথাগুলো শুনলেন, এটাতে কিন্তু আপনারা মোটামুটি পরীক্ষার 50% ধাপ এগিয়ে গেছেন। প্ল্যানিং ইজ 50%, হ্যাঁ, বাকি 50% হচ্ছে আপনার যে এফোর্টটা আপনাকে বুঝতে হবে। এই সেশনে আমরা আসলে বলে দিব আপনাকে কি করতে হবে, কোনটা পড়তে হবে, হোয়াট নট টু রিড, এবং কোনটা স্ক্রুটিনি করে আপনাকে পড়তে হবে। এটা কিন্তু একটা বড় বিষয় যেটা আপনি আমাদের সাথে থাকলে, আপনার যখন জেনেসিস মিড টার্মে যে ক্লাসগুলো হবে, সেশনগুলো থাকবে, এটাতে আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়া হবে। এতে মানে আসলে পড়ার তো সাগর সাগর, এখানে আপনি শুধু যদি আপনি আজকে থেকেও পড়তে বসেন, এটা কখনোই এই জুন 2026-এর মধ্যে এই মিড টার্ম ক্র্যাক করে পড়ে শেষ করা যাবে না। সেজন্য এই গাইডলাইনটাই দরকার, যেটা আপনাকে হাতে কলমে দেখিয়ে দিবে আসলে ঠিক কতটুকু পড়লেই আপনি পাশ করতে পারবেন। পাশ করাটাই হচ্ছে আসলে আমাদের এখন মেইন জিনিস। যাই হোক, এখন আমাদের সাথে আছে আমার আহ সহপরীক্ষার্থী ছিল, আমরা দুজন একসাথে মিড টার্ম পাস করেছি, ডক্টর আবুজার জিফারি, যিনি বর্তমানে এফসিপিএস অ্যাডভান্স ট্রেনিং ইন পেডিয়াট্রিক্স কার্ডিওলজিতে আছে। দাদা, আমি জিফারি ভাইকে বলছি আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আমার কি স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, স্লাইডও দেখা যাচ্ছে। ওকে। সালাম আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আমাদের আবিদ ভাইয়া অনেক চমৎকার কথা বলেছেন, মোটামুটি একটা ভালো একটা গাইডলাইন আপনারা পেয়েছেন। তো আমি একটু ওভারভিউ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স অন ইওর ফার্স্ট অ্যাটেম্পট। দ্যাট মিন্স আপনি প্রথমবার অ্যাটেন্ড করে কিভাবে আপনি পাস করবেন সেই বা আপনার যদি পাস না করতে পারেন কেন আপনি পাস করতে পারলেন না, সেগুলো নিয়ে আমরা সাধারণত আজকে আলোচনা করব। এবং আমাদের একটা ছোট প্রেজেন্টেশন, এটা আশা করি আপনাদের ভিজুয়াল ইফেক্ট একটু ভালো করবে। ওকে, আমাদের সাথে অনেক ডাক্তার যুক্ত আছেন, পাশাপাশি আমাদের সাথে লাইভ দেখতেছেন। তো আপনারা সামনে মিড টার্ম দিবেন। তো আমি আপনাদের সাথে আছি ডাক্তার আবুজার বিখ্যাত। আমি পড়াশোনা করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে, পার্টের মিড টার্ম পাস করেছি পেডিয়াট্রিক্স, এরপরে সাবজেক্ট সুইচ করেছি। আমাদের সময় সুইচ করা যাইতো আর কি, এখন আর যায় না। সেটা হচ্ছে এখন আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে আছি অ্যাডভান্স ট্রেনিং হিসেবে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা প্রথমে মিড টার্ম সম্পর্কে আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিতে চাই যে মিড টার্মটা আসলে কি পরীক্ষা হয়, সেখানে কিভাবে অ্যাপিয়ার করা হয়,
বা অ্যাপিয়ার করার জন্য কি কি প্রয়োজন। শুরুতে আমরা আসি রিকোয়ারমেন্ট। আপনি একটা মিড টার্ম দিতে যাচ্ছেন, আপনার কি কি রিকোয়ারমেন্ট, আপনি মিড টার্ম দিতে পারবেন কি কি হইলে, বা কি কি আপনার সাথে থাকলে আপনার মিড টার্ম দিতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে তো অবশ্যই পার্ট 1 পাস করা লাগবে, যেটা আপনি অলরেডি পাস করে ফেলেছেন, তাই তো? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ইয়ার্স ট্রেনিং লাগবে আপনাকে। শুধুমাত্র ট্রেনিং লাগবে তাই না ভাই, ট্রেনিং সার্টিফিকেট আমি একটু বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এর পাশাপাশি রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে আপনাকে দুইটা ম্যান্ডেটরি, আপনার ওয়ার্কশপ, 2 ম্যান্ডেটরি ওয়ার্কশপ লাগবে। ওকে, আপনারা অলরেডি জানেন যে 2 ম্যান্ডেটরি ওয়ার্কশপ কি কি, আপনারা বলতে পারবেন কেউ? আমাদের সাথে যারা যুক্ত আছেন বলতে পারবেন কি কি ওয়ার্কশপ লাগবে? আইসিটি ট্রেনিং লাগবে, আরটিএমডি ট্রেনিং লাগবে, ঠিক আছে? আরটিএমডি ট্রেনিং লাগবে, এই দুইটা অবশ্যই মাস্ট, জন্য বাধ্যতামূলক। তাই আমি প্রথমে যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, যাদের আইসিটি ট্রেনিং বা এবং আরটিএমডি ট্রেনিং এই দুটা হয় নাই, তারা দ্রুত এই দুইটা করে ফেলবেন, কারণ উইদাউট আইসিটি এন্ড আরটিএমডি ইউ ক্যান নট অ্যাপিয়ার ইন এফসিএফ মিড টার্ম এক্সামিনেশন। তাহলে এই দুটো সবার আগে আপনাকে কালেক্ট করে ফেলতে হবে দ্রুত। কারণ আপনারা যারা জুলাইতে পরীক্ষা দিচ্ছেন, মাঝখানে আমাদের, সরি এখন তো জুলাই না, এখন আবার জুন, আপনারা অলরেডি জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু জুন মাসের 15 তারিখে হবে। সো আপনাকে কিন্তু অবশ্যই এর মাঝে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা অবশ্যই স্লট দিয়ে দেয় যে আমার সামনে পরীক্ষা আছে, আমাকে একটু তাড়াতাড়ি স্লট দিতে। এবং আপনারা অলরেডি জেনেছেন হয়তো যে বিসিপিএস কিন্তু ভাই খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনি আপনার প্রবলেম গুলো তাদেরকে যদি আপনি জানান, তারা কিন্তু আপনার প্রবলেম গুলা, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে খুব অল্প, মানে কোনো হ্যারাসমেন্ট না, খুব অল্প সময়ের মাঝে সেটা সলভ করার জন্য। তো এই ওয়ার্কশপ দুটো অবশ্যই করে ফেলবো আমরা। এবং দেখেন এখানে 2 ইয়ার্স ট্রেনিং উইথ সার্টিফিকেট। এখন আপনি মনে মনে ভাবছেন যে ভাই আমি তো 2 ইয়ার্স ট্রেনিং কমপ্লিট হবে হচ্ছে জুলাইতে, যে সামনে, অর্থাৎ আমি জুন মাস যখন আমার শেষ হবে তখন আমার হচ্ছে লাস্ট যে 6 মান্থের সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে আমি 2 ইয়ার্স সার্টিফিকেট কই পাবো? আমার তো 1.5 বছরের সার্টিফিকেট আছে কিন্তু। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে বলি যে কাজটা আপনার টেনশন করা লাগবে না আর কি। আপনি এপ্রিল মাসের দিকে যেয়ে বা মার্চ মাসের দিকে যেয়ে আপনি একটা প্রভিশনাল সার্টিফিকেট নিতে পারবেন, যেখানে আপনার ডিপার্টমেন্টাল হেড এর সিগনেচার থাকবে এবং সেখানে আমাদের ডিরেক্টর স্যারের সিগনেচার থাকবে। তাহলে সে অর্থাৎ লাস্ট 6 মান্থের এটা প্রভিশনাল সার্টিফিকেট, তাহলে 1.5 বছর অর্থাৎ 3টা 6 মাসের আপনার ফুল সার্টিফিকেট থাকতে হবে। এবং লাস্ট 6 মান্থের একটা প্রভিশনাল সার্টিফিকেট, এই যে 4টা সার্টিফিকেট আপনি জমা দিতে হবে কিন্তু। পার আপনি হচ্ছে মিড টার্ম যখন আপনি ফর্ম পূরণ করবেন তখন কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে, ঠিক আছে? এবং উইদাউট দিস আপনি কিন্তু মিড টার্মে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আশা করি আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের সামনে মিড টার্ম দিতে চাইলে এই জিনিসগুলো আমাদের করতে হবে, ম্যানেজ করতে হবে, সেগুলো আপনারা দ্রুত ম্যানেজ করে ফেলবেন। কারণ এগুলাতে একটু সার্টিফিকেট পাইতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। পরিচালক স্যার বা আমাদের ইউনিট স্যার, হেড স্যার ম্যাডাম হয়তো দেশে থাকতে পারেন, দেশে বাইরে থাকতে পারেন, লাস্টের দিকে করার কোনো দরকার না, আপনি এখন এগুলা কালেক্ট করে ফেলবেন অন্তত প্রথম যে 3 বছরেরটা, সরি মানে 3টা 6 মাসের যে slot, 1.5 বছর। এরপরে আমরা যদি এক্সাম নিয়ে আলোচনা করি, আমাদের আবিদ ভাই অলরেডি বলে দিয়েছেন, আমি জাস্ট একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের রিটেন হবে ভাই 2 দিনে। প্রথম দিন হবে এসবিএ 100 মার্কের, দ্যাট মিনস 50টা কোশ্চেন এসবিএ হবে, এবং পরের দিন এসএ কিউ হবে। এসএ কিউ হচ্ছে 100 মার্কের, এই টোটাল 200 মার্ক। এখন এসএ কিউ সম্পর্কে একটু বলি। এসএ কিউ গুলো সাধারণত 4টা গ্রুপে ভাগ করা থাকে। প্রথম যে গ্রুপ, সেখানে কোনো সিনারিও থাকে না, আমাদের মানে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস থেকে আমরা বলতেছি। প্রথম গ্রুপে কোনো সিনারিও থাকবে না, একদম ডিরেক্ট কোশ্চেন থাকবে। কোশ্চেনটা কেমন হতে পারে? যে কোশ্চেনটা এরকম হতে পারে যে নেফ্রোটিক সিনড্রোম এবং এজিএন এর পার্থক্য লেখেন। এখানে সুবিধা হচ্ছে মিড টার্মে খুব স্পেসিফিক বলে দেয় যে 5টা পার্থক্য লেখেন বা 4টা পার্থক্য লেখেন, এরকম। তো এরকম একটা ক্লিনিক্যাল, যেমন প্রথমে কোশ্চেন থাকবে স্নেক বাইটের ম্যানেজমেন্ট সম্পর্কে বলেন, এখানে 5 মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? কিংবা আপনার নিউরোপ্যাথি মায়োপ্যাথির যে পার্থক্য, আপনি এখানে পার্থক্য 5টা লেখেন। তাহলে এই টাইপের মানে প্রথম গ্রুপে কোনো সিনারিও থাকে না, সরাসরি কোশ্চেন থাকে। এবার সেকেন্ড থার্ড ফোর্থ এই 3টা গ্রুপে কিন্তু ভাই সরাসরি কোশ্চেন থাকবে না, এখানে প্রত্যেকটাতে সিনারিও থাকবে। এবং এই সিনারিও গুলা কিন্তু মানে আপনি মনে হবে যে আপনার খুব ইজি সিনারিও, কিন্তু আসলে কিন্তু ইজি সিনারিও না ভাই। হ্যাঁ, আমরা জেরিন আপু, আপনার মনে আছে কিনা, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমাদের একটা কোশ্চেন ছিল জাস্ট লাইক থ্যালাসেমিয়া। আপনার কাছে মনে হবে থ্যালাসেমিয়ার মানে তার স্প্লিনোমেগালি আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং ফ্যামিলি হিস্ট্রির মধ্যে তার কোলেসিস্টেক্টমির হিস্ট্রি কিন্তু বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, এটা এখন হেরিডিটারি আমরা স্পেরোসাইটোসিস ছিল এখন এটা ডায়াগনোসিস। দেখেন এক্স্যাক্টলি আপু, তো আমরা দেখেন আমরা শুরুর দিকে হেরিডিটি স্পেরোসাইটোসিস আমরা কয়জন পড়ি? আমরা কিন্তু সাধারণত পড়ি না এটা। এখন কি হয়েছে,
এখন আমি যখন এটা আপনি প্রথমবার দেখবেন, আপনার কাছে শুরুতেই কিন্তু মনে হবে কমন ডিজিজ থ্যালাসেমিয়া, আর মনের সাথে স্বাভাবিক, কিন্তু কোনোভাবে মিলাইতে পারতেছে না থ্যালাসেমিয়ার সাথে কোলেসিস্টেমের কি সম্পর্ক ভাই। অর্থাৎ এখানে যে পিগমেন্ট যে স্টোন, থ্যালাসেমিয়াতে তো আমরা এরকম কোনো সিনারিও পড়ি নাই। তাহলে দেখেন এই জায়গাতে আপনি যদি মানে একটু খেয়াল করে না পড়েন, তাহলে কিন্তু এই জায়গাতে অনেকেই কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে বের হয়ে কিন্তু থ্যালাসেমিয়া, ইভেন আমার নিজের মাথায় কিন্তু শুরুতে থ্যালাসেমিয়া আসছে, কিন্তু ওইটার সাথে যখন মিলাইতে পারতেছি না, তখন আমি সার্চ করা শুরু করলাম যে আমি এটা পড়ছি কিনা বা এটা কেন দিল, অন্য তো দেওয়ার কথা না এটা। পরবর্তীতে আমি মিলাইলাম যে এটা আসলে হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস। এই যে দেখেন খুব সুন্দর যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলা আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি যদি থ্যালাসেমিয়া দেন, আপনি ওখানে পুরো ওই পোর্শনটাতে 0 মার্কস, কারণ আপনার ডায়াগনোসিস হয় না, ম্যানেজমেন্ট হবে না। তাহলে এই যে হ্যালো দেখেন ভাইয়া, আমরা আসসালামু আলাইকুম। একটু ইন্টারাক্ট করি। ওই যে আপনি অবশ্যই বলতেছিলেন যে দুইটা ট্রেনিং এর নাম আইসিটি আর হচ্ছে আরটিএমডি। এখন আর্টিএমডি, হচ্ছে একটা, হ্যাঁ, আরেকটা ট্রেনিং এর কথা বলা যায় স্কিল ডেভেলপমেন্ট নাকি, কমিউনিকেশন ওটা স্কিল, কি ট্রেনিং? কমিউনিকেশন স্কিল। এখন আপু আমরা হচ্ছে কমিউনিকেশন স্কিলের ব্যাপারে সামনের নোটিশে আসার আগ পর্যন্ত আমরা এখনো বলতে পারতেছি না, কিন্তু ইতোপূর্বের যে নোটিশ গুলা স্পেসিফিক করে দেয়, এই দুইটার নাম স্পেসিফিক করে দেওয়া ছিল। তবে এবার হইতে পারে এরকম যে কমিউনিকেশন স্কিলের নামটা স্পেসিফিক করে দিয়ে দিতে পারে। তবে আমার মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা করে ফেলাই ভালো আপনাদের জন্য, হ্যাঁ, যেহেতু বিসিপিএস দিয়েছে। তবে এখন পর্যন্ত বাধ্যতামূলক করেনি, তবে হয়তো সামনে করতে পারে। ঠিক আছে, আমি এই পর্যন্ত আপডেটেড ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তবে করে ফেলবেন আপু আপনি, হ্যাঁ। ওকে, তো ঠিক যেটা আমি আছে ভাই, বলছিলাম থ্যাংক ইউ। আলোচনাতে চলে আসি। তাহলে দেখেন এই যে হেরিডিটি স্ক্লেরোসাইটোসিস আপনি ওয়ার্ডে যে কয়টা পাইছেন, এই যে ভাই আলোচনা করলেন গ্যালাক্টোসিস, আপনি ওয়ার্ডে যে কয়টা পাইছেন বলেন। সিলিয়াক ডিজিজ কয়টা পাইছেন, আপনি পাননি ভাই। ঠিক আছে, তবে তারপরে সিস্টিক ফাইব্রোসিস ওয়ার্ডে কয়টা পাইছেন, এগুলো ওয়ার্ডে কিন্তু সাধারণত আমরা দেখি না, কিন্তু এগুলা থেকে সিনারিও আসছে। কিন্তু আমাদের সময় আরেকটা সিনারিও আসছিল এরকম, যে নকটার্নাল এনিউরিসিস থেকে একটা সিনারিও আসছিল। আচ্ছা, এটা আপনি ওয়ার্ডে কয়টা পাইছেন, আউটডোরে কিন্তু এটা পাওয়া যায়। তাহলে দেখেন এটা নিয়ে আমাদের ওয়ার্ডে কয়টা আলোচনা হয়েছে, হয়নি কিন্তু। তাহলে এই যে এই সিনারিও গুলো আপনি যদি একটু রুটিনলি যদি না পড়েন, তাহলে কিন্তু এই সিনারিও গুলো আপনি মিস করবেন, এবং ওখানে যে ওই ঠিকই থ্যালাসেমিয়ার মতো অ্যান্সার দিয়ে আসা লাগবে। এবং অনেকে অ্যান্সারটা দিয়েছে, যার কারণে টোটাল জায়গায় কিন্তু 1 মার্কসও পাওয়া যায়নি এই মানে এই কোশ্চেন এই সিনারিও থেকে। তো যেটা বলতেছিলাম, তাহলে দেখেন এই যে রিটেনের পড়া এবং আহ আমাদের যে ওয়ার্ড রিলেটেড পড়া, মিল তো অবশ্যই আছে, কিন্তু রিটেনের জন্য কিছু এক্সট্রা জিনিস আপনাকে পড়া লাগবে, যেটা ওয়ার্ডে আমাদের আসলে ওরকম এক্সপোজার থাকে না। ঠিক আছে, তাহলে এর জন্য কি দরকার, এর জন্য কিন্তু আমাদের এই রিটেনের জন্য একটা আলাদা করে প্রিপারেশন নেওয়া দরকার। তো এখানে 200 মার্কস, এরপরে চলে আসে ক্লিনিকালে আমাদের 100 মার্কস থাকে। এবং এখানে 10টা অস্পি, যেখানে 5 10 এ 50, প্রত্যেকটা অস্পির জন্য হচ্ছে 5 মার্ক করে, এবং 5টা ক্লিনিক্যাল স্টেশন, এখানেও 5 10 এ 50, এখানে প্রত্যেকটার জন্য 10 মার্ক। তাহলে এখানে টোটাল 100 মার্ক। এখানে একটু বলে রাখি আপনাদেরকে, সেপারেট এক্সাম হবে। সেপারেট এক্সাম মানে রিটেন হবে 2 দিনে, সেটা হচ্ছে এসবিএ এসএকিউ, একদিন একদিন করে। এবং সেপারেট ক্লিনিক্যাল তারপরে হবে, এবং সেপারেট ভাবে আপনাকে পাস করতে হবে। কিন্তু আপনি রিটেনে পাস করার পরেই কিন্তু আপনি ক্লিনিক্যালে বসতে পারবেন। এবং সরি টু সে, দুঃখজনক হলেও সত্য, যে আমাদের যে কয়টা ফেল হয়, দেখা যায় যে রিটেনে সবচেয়ে বেশি ফেল হয়। ক্লিনিক্যালে আমাদের ফেল হয় না বললে চলে, খুব কম, 1 2 জন ফেল করে, কিন্তু রিটেনে আমাদের ফেলের পরিমাণ কিন্তু বেশি। আমার আমাদের মনে আছে, জেরিনাপুরও নিশ্চয়ই মনে আছে, আমাদের সময় বা ইতিহাসে সর্বোচ্চ ফেল করছিল এই, মানে 31 জন আমরা ফর্ম ফিল আপ করছিলাম, 16 জন পাস করছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের 15 আমাদের জন কিন্তু ফেল রেজাল্ট করছিল। আসলে, আমাদের রেজাল্ট এক্সেপশনালি ডিজাস্টার ছিল আসলে। না, হ্যাঁ, আমাদের তো রেজাল্ট এবং এক্সেপশনালি ডিজাস্টার ছিল, এক্স্যাক্টলি এবং আপু, আমাদের এবং আমাদের প্রশ্নটাও না খুবই এক্সেপশনাল ছিল। খুবই আমার কাছে, এক্সেপশনাল আমি ছিল। যে এখন প্রশ্ন দেখি, আমাদেরটার সাথে আসলে আর কোনোটা যায় না, এত কঠিন আর কোনোটা হয় না আমার মনে হয়। হ্যাঁ আপু, সেটাই। তো বিসিপিএস অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল, আপনাদের সময় কঠিন হবে না সহজ হবে আমরা বলতে পারতেছি না। তবে আমরা সবসময় একটা কথা বলি, যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। আপনি যদি ভাই প্রস্তুতিটা কঠিন করে নেন, আপনার যুদ্ধটা যত কঠিন হোক না কেন, অন্যদের কাছে আপনার কাছে সেটা সহজ মনে হবে। তো যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ফেল করছিল। ইভেন আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, প্রশ্ন কঠিন মানে সহজ বা কঠিন যেটাই হোক না কেন, আমাদের কিন্তু রিটেনে সবচেয়ে বেশি ফেল করে, ক্লিনিক্যালে কম ফেল করে। কারণ আমাদের কিন্তু আমাদের ওয়ার্ড রিলেটেড নলেজ, আমাদের পিডিয়াট্রিক্স কঠিন ট্রেনিং হওয়ার কারণে কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। বাট রিটেনের প্রিপারেশনের জন্য আমি একটু যেটা বললাম, আপনাদের আলাদা প্রিপারেশন নেওয়া লাগে, না হলে কিন্তু ফেল হয়ে যায়। আশা করি আপনাদের পার্ট অফ এক্সাম আপনাদের একটা সুন্দর একটা আইডিয়া হয়েছে, যেখানে আপনাদের আলাদা আলাদা করে পাস করা লাগবে, এই 3টা মাথায় রাখতে হবে। এখন আসেন, যে ভাই সবই বুঝলাম, এখন আমার কি করণীয়, আমি তো সামনে জুলাইতে পরীক্ষা দিব। প্রথম যেটা করণীয় ভাই এবং বোন, আপনাকে আমি রিকোয়েস্ট করে বলবো, ফার্স্ট অ্যাটেম্পট ইজ দ্য বেস্ট অ্যাটেম্পট, মনে রাখবেন।
আমাদের মানে শয়তানের ওয়াসওয়াসার কোনো শেষ নাই ভাই। আপনার মনের ভিতরে সুন্দর করে ওয়াসওয়াসা দিবে কি জানেন, কুমন্ত্রণা দিবে যে ভাই কি দরকার প্রথমবারে এত প্যারা নেওয়ার, আমরা তো জানি আমাদের ক্যারি অন সিস্টেম আছে ভাই, আমি প্রথমবার পাস না করতে পারলেও সমস্যা নাই, পরবর্তীতে 1 বছর আমার ট্রেনিং আমি চালা দিতে পারবো, বিসিএস টাকাও দিবে, কোনো ব্যাপার না। খবরদার ভাই বোনেরা, এই কথাটা যদি মনের ভিতরে একবার ঢুকায় ফেলেন আপনার প্রিপারেশন আর ভালো হবে না। ঠিক আছে? আমাদের হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে একটা হাদিস আছে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত যদি শুরুতেই খারাপ হয়ে যায়, আপনি আর পরীক্ষায় ওর জন্য পড়াশোনা আপনার আগাবে না সামনে। এবং সবসময় মনে রাখবেন, আপনি ভাই দ্বিতীয়বারে যদি আপনি আবার পরীক্ষা দিতে যান, বিলিভ মি, প্রথমবারে যে পরিমাণে কষ্ট করতেছেন দ্বিতীয়বারে আপনি সেম এই একই কষ্ট করতে হবে। আর এক একটা পরীক্ষা মানে আপনার জন্য একটা প্যারা, এক একটা পরীক্ষা মানে একটা স্ট্রেস, আপনার ঘুম নষ্ট, পরিবারকে ডিপ্রাইভ করা, নিজের শরীরকে ফাইনালি আপনাকে যন্ত্রণা দেওয়া। তো যেটা এই জন্য বলতেছি, চেষ্টা করবেন ভাই, আমি একবার এফসিপিএস মিডটার্ম পরীক্ষা দেবো ভাই, আমি মিডটার্ম পরীক্ষার জন্য বারবার আমি বিসিএস যেতে চাই না। একবার পরীক্ষা দিব, একবারই পাশ করবো। তাহলে ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে আপনি নিয়তটাকে ঠিক করবেন ভাই। 2 নম্বর হচ্ছে রেগুলার রুটিন ওয়াইজ স্টাডি, যেটা আমাদের ভাই খুবই খুবই মানে কি বলবো, পিডিয়াট্রিক্স ক্ষেত্রে খুবই প্যারা। আপনার যে বন্ধু মেডিসিন সার্জারিতে ট্রেনিং করে দেখেন, খোঁজ নিয়ে সপ্তাহে 3 দিন 4 দিন গেলেই হয়। বাট আপনি পেডিয়াট্রিক্স এর মানুষ, সপ্তাহে 6 দিন তো আপনাকে যাওয়াই লাগবে। আপনি তাই কি বলবো, সদর হাসপাতালে ট্রেনিং করলে আপনাকে সপ্তাহে 6 দিন তো যাওয়া লাগবে, মাঝে মাঝে মানে অল্টারনেট শুক্রবারে ডিউটি করা লাগবে আপনার, সপ্তাহে 7 দিনই ধরেন আপনাকে যাওয়া লাগবে। এবং এই যে আমাদের মর্নিং ইভিনিং, মর্নিং এর সাথে সাথে কিন্তু ভাই ইভিনিং নাইট আছে, সেটাও মাথায় রাখতে হবে, সপ্তাহে একটা ইভিনিং নাইট করা লাগে। এরপরে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, স্পাউস আছে, শ্বশুর বাড়ি আছে, নিজের বাবা মা আছে, ভাই বোন আছে, সব মিলিয়ে ভাই এই সব কিছুর মাঝে আপনি পড়াশোনা করবেন, এটা খুবই কঠিন একটা কাজ। আর পড়াশোনা যেন তেন না, আমি বলেছি, তাই পরীক্ষার জন্য পড়াশোনা কিন্তু এমনি নর্মাল পড়াশোনার মতো করলে আপনার হবে না, আপনাকে পরীক্ষার জন্য এক্সটেন্স একটা প্রিপারেশন নিতে হবে। সেই পড়াশোনা করার জন্য আপনাকে রেগুলার রুটিন ওয়াইজ পড়াশোনা করার কোনো বিকল্প নেই, যেটা আপনার জন্য অনেক বেশি কঠিন। ডিউটি ম্যানেজমেন্ট, দিস ইজ নট পসিবল ফর আস। আপনি পিডিয়াট্রিক্সে অন্যদের সাথে মিলাইতে গেলে পারবেন না ভাই। আপনার পেডিয়াট্রিক্সে ডিউটি ভাই, আপনি যদি ট্রেনিং করতে চান, ট্রেনিংটা কন্টিনিউ করতে চান, আপনাকে পেডিয়াট্রিক্সে ভাই মরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ডিউটি করা লাগবে। এবং পেডিয়াট্রিক্সে আপনার যে আমরা যে পরিমাণে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন করি, আপনি জিজ্ঞেস করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, অন্য কোনো ডিপার্টমেন্টে এত বেশি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেমিনার এগুলা কখনোই হয় না, মর্নিং সেশন এত বেশি হয় না। তাহলে আমাদের কিন্তু এই ডিউটি ম্যানেজমেন্ট করাটা আমাদের জন্য একটা টাফ বিষয়, তবে আপনাকে করতে হবে। ডিউটি ম্যানেজমেন্ট করে আপনাকে রেগুলার রুটিন ওয়াইজ পড়াশোনা না করলে পাস করার সম্ভাবনা কম। আপনি যদি মনে করেন যে আমি একদম লাস্ট মাসে যে ছক্কা মেরে দিব, বা লাস্ট মাসে ছক্কা মারতে যেয়ে বোল্ড আউট হয়ে যাবেন, আমরা চাই যে আপনার জন্য এগুলো না হয় আর কি। গো ফর প্র্যাকটিস একটা ওয়ার্ড, মানে আপনি ওয়ার্ডে যে প্র্যাকটিস করবেন। আপনি ইভিনিং করতেছেন, নাইট করতেছেন, একটা পেশেন্ট আসলো অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, সুন্দর করে পড়ে ফেলেন। আপনি মিড টার্ম দিবেন, মাথায় রাখতে হবে তো। ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা কোন ক্যাটাগরিতে পড়ে এই পেশেন্ট, সুন্দর করে একটু দেখে ফেলেন, পেশেন্টটা রিসিভ করেন, বইটা সাথে রাখেন, আবিদ হাসান মোল্লা স্যারের বইটা সাথে রেখে আপনি অ্যাজমাটা পড়ে ফেলেন একবার। একটা পেশেন্ট এসে অ্যাক্টিভ কনভালশন নিয়ে আসছে, আপনার কাছে মেনিনজাইটিস মনে আসছে, সুন্দর করে মেনিনজাইটিসটা পড়ে ফেলেন ভাই। ঠিক আছে? একটা ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসছে, আপনি সুন্দর করে পড়ে ফেলেন। আপনি আপনার কাছে আপনি সায়েন্স সিম্পটম দেখে বুঝলেন যে লিউকেমিয়া হতে পারে, এটা লিউকেমিয়াটা পড়ে ফেলেন, ম্যানেজমেন্ট দিয়ে লিউকেমিয়া পড়ে ফেলেন। এই যে ওয়ার্ডে প্র্যাকটিস, এই যে বললাম যে আপনি রুটিন বের করতে পারবেন না, এই জন্য আপনাকে ওয়ার্ডে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আজকে মনে হচ্ছে যে আজকে আহ আপনি এখানে একটু প্রবলেম ফেস করবেন, যেটা সবার ক্ষেত্রে হয়। আপনার হাসপাতালে আপনার একটা কলিগ যদি মিড টার্ম দেয় তাহলে খুব ভালো হয় ভাই। ওই মিড টার্ম যে দিবে ওই কলিগের সাথে শর্ট কেস গুলো প্র্যাকটিস করে। ঠিক আছে? কারণ আপনি মনে করতেছেন যে কলিগ তো যে কোনো একটা হইলে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু যে মিড টার্ম দেবে তার ভিতরে যে সিরিয়াসনেস থাকবে ভাই, আমার মিড টার্ম 1 বছর পরে আমার ভিতরে সিরিয়াসনেস থাকবে না। আপনি বলবেন ঠিক আছে ভাইয়া আপু, আপনি বলতেন বড় আপু মানুষ, বড় ভাই মানুষ, ঠিক আছে দাঁড়াইলাম, কিন্তু ওইভাবে এক্সটেন্সিভ প্রিপারেশন নিয়ে যে আপনাকে আপনাকে ক্রিটিসাইজ করা বা আপনাকে হচ্ছে ভুল ধরিয়ে দেওয়া, বা সে একটু পড়ে আসলো, এটা দেখবেন সে করতে মানে খুব একটা আগ্রহ পাবে না। এই জন্য মিড টার্ম যদি কেউ পরীক্ষার্থী একই আপনার ইনস্টিটিউটে থাকে তাহলে খুবই ভালো হয়। দুইজন মিলে একটু প্র্যাকটিস করবেন যে আগামী যেহেতু বুধবারে আমাদের হচ্ছে একটু ফ্রি থেকে, প্রি অ্যাডমিশন ডে, আমরা ফ্রি আছি, তাহলে ওই পেশেন্টের আমরা হচ্ছে আজকে রেসপিরেটরি সিস্টেমটা একটু ইয়ে করি, তুমি আমাকে
ক্রিটিসাইজ করবে, আমি তোমাকে ক্রিটিসাইজ করবো, ভুল ধরিয়ে দিবো। এভাবে ওয়ার্ডে প্র্যাকটিস করবেন। আমাদের কিন্তু একটা স্টেশন থাকে, হিস্ট্রি টেকিং স্টেশন ভাই, হ্যাঁ, ওই খুবই ইম্পর্টেন্ট ভাই, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং এই একটু মানে শেয়ার করি একটু, সেটা হচ্ছে আমি গতবার হিস্ট্রি টেকিং এর যে সেশনটা নিয়েছিলাম জেনেসিস এ, মানে হিস্ট্রি টেকিংটা এরকম থাকে, আমি একটা সিনারিও বলে দিই যে একটা বাচ্চা আসছে এরকম করে, আপনার হচ্ছে হিমাচুরির হিস্ট্রি নিয়ে আসছে, 10 ইয়ার্স ওল্ড গার্ল ফ্রম হিমাচুরিয়া, আপনি তার কি কি হিস্ট্রি নিতে চান। তো এইটা আমরা আমাদের মতো করে পড়াই। তো আমরা একটা কি কি কিভাবে পড়বেন, পড়ানোর পরে আমরা একটা স্যাম্পল দিই। আমরা এই স্যাম্পলটা সামহাও আমরা গতবার হচ্ছে হেমাচুরিয়া দিয়ে স্যাম্পলটা দিয়েছিলাম যে কি কি হিস্ট্রি নেবেন, এবং এফসিপিএস মিড টার্ম পরীক্ষাতে আল্লাহর রহমতে হেমাচুরিয়ায় চলে আসছি। এবং আমাদের যারা সাথে ছিলেন তারা মানে পরীক্ষা থেকে বের হয়ে আমাকে কল দিয়েছে যে ভাইয়া আপনি পড়েছিলেন হিমাচুরিয়া, হিমাচুরিয়া আসছে। তা আমি তো মনে মনে ভাবছি আমি তো ফেসে যাবো নাকি এইবার। তো বিশেষ করে এরকম আমরা ওরকম করেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখাই। এবং হিমাচুরিয়া না আসলেও কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে মানে এমন ভাবে হিস্ট্রি টেকিং এর সেশনটা করানো হয় যে না, যে কোনো ধরনের আসলে আপনি যেন সেটা অ্যান্সার দিতে পারেন। তো যেটা বললাম, তো এরকম আপনি ধরেন ওয়ার্ডে ডিউটি করতেছেন, একটা পেশেন্ট আসলো হিমাচুরিয়া, অথবা আপনি বাসা থেকে পড়ে যাবেন যে হিমাচুরিয়া বা জয়েন্ট পেইন, যে কোনো একটা হিস্ট্রি একদিন একটা পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে পরের দিন আপনি আপনার ওয়ার্ডে ওই পেশেন্টটা আছে, আপনি নিয়াত করে যাবেন আমি ওয়ার্ডে ওই পেশেন্টের মাকে আজকে যে হিস্ট্রি টেকিংটা জিজ্ঞেস করবো। আপনি যে সুন্দর করে জিজ্ঞেস করবেন, এটা আপনার ওয়ার্ডের প্র্যাকটিস ভাই। বিলিভ মি, আপনি যদি মনে করেন ভাই আমি মুখস্থ করে গেলাম, কালকে পরীক্ষার হলে যে মুখস্থ পেশেন্টকে জিজ্ঞেস করে ফেলবো, হয়ে যাবে। আপনি ওইখানে যে বিশ্বাস করেন 2টা কথার বেশি আপনার মুখ দেওয়ার কথাই বেরোবে না, প্র্যাকটিস না। আপনার মুখ দিয়ে কথাই বেরোবে না, আর স্যার আপনার দিকে তাকাবে, আপনি স্যারের দিকে তাকায় থাকবেন। স্যার আপনাকে বলবে বলো আর একটু বলো, তখন আপনি বলবেন যে স্যার আমার ভেতরে তো কিছু নাই, আমি তো আর বলতে পারতেছি না। তাহলে আপনি ওই মার্কসটা কিন্তু পাবেন না, ঠিক আছে? এই জন্য ওয়ার্ডে ভাই আপনি এখন থেকে মিড টার্ম দিবেন, এখন থেকে ওয়ার্ডে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনি এখন থেকে সিরিয়াস হয়ে যান, ঠিক আছে? ওয়ার্ডে প্র্যাকটিস রিলেটেড পড়াশোনা করতে হবে। এখন আসেন, আপনি মনে মনে ভাবছেন ভাই, আচ্ছা, তো আপনার কথা শুনে তো মনে হলো ভাইয়া আহ সহজই তো মনে হচ্ছে, তাই মানুষ ফেল করে কেন? কেন মানুষ ফেল করে? দেখেন, আমি যে হোয়াট টু ডু, আমি যে পয়েন্ট গুলো বলেছি, এই পয়েন্ট গুলো না মানলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি ভাই। কেন? দেখেন, প্রথম কথা হচ্ছে নিয়াত খারাপ, যার কারণে পড়াশোনাতে মনোযোগী না। আর আরেকটা ফেল করার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওই লাস্ট মাসে যে ছক্কা মেরে দিব, কিন্তু ভাই বিলিভ মি, লাস্ট মাসে যে ছক্কা মারতে যেয়ে নিজে বোল্ড আউট হয়ে যায়। কারণ আমাদের পিডিটিসি ভাই অনেক পড়াশোনা, আপনি যদি রুটিনলি পড়াশোনা না করেন তাহলে আপনি লাস্ট মাসে যে ক্লিয়ার করতে পারবেন না। আরেকটা ফেল করার মহা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্র্যাকটিস না করা। পড়তেছেন রেগুলার বাসায়, রুটিনলি পড়তেছেন, ওয়ার্ডে যে প্র্যাকটিস করেন না, ডিউটির ফাঁকে ফাঁকে আপনি প্র্যাকটিস করেন না, ফেল করার সম্ভাবনা সমূহ সম্ভাবনা। আরেকটা সমূহ সম্ভাবনা সিস্টেম ওয়াইজ না পড়া, পিডিয়াট্রিক্স সিস্টেম ওয়াইজ পড়তেছেন না, তাহলে আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই যে জিনিসগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাই এই ডিউটি ফিউটি ম্যানেজ করে কিভাবে আমরা আসলে প্রিপারেশন নিতে পারি? আমরা সেই জিনিসটা বুঝি যে ডিউটি, বিশেষ করে আমাদের যে হেক্টিক ডিউটি, এই সকল ডিউটি ম্যানেজ করে পড়াশোনা করা খুব ডিফিকাল্ট। এজন্য আমরা আসলে সেই এমবিবিএস লেভেল থেকে আমাদের চাপ নিয়ে অভ্যস্ত, আমাদের উপরে কেউ চাপ দিলে আমাদের পড়াশোনা কিন্তু ঠিকই হয়। দেখেন, সেই আইটেমের আগে কিন্তু 1 ঘন্টা আগে যে পড়াশোনাটা দিতাম, এই 1 ঘন্টা আমার আইটেম ক্লিয়ার করে ফেলতাম, কিন্তু বাসায় পড়লে হইতো না। পরীক্ষার আগে যে পরিমাণে সিরিয়াসনেস থাকতো, এই সব কথা আমরা ওরকম করে হ্যাবিচুয়েটেড, চাপ না দিলে কেউ পড়ি না আমরা। তো এই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটু হেল্প করতে চাই, আপনাদের একটু প্রিপারেশনটাকে একটু স্মুথ করতে চাই। তো যার কারণে আমাদের এই যে সামনে জুলাই, জুলাই তো না, এখন জুন হবে আর কি, জুনের জন্য আমাদের হচ্ছে আপনাদের কয়েকটা দায়িত্ব আমরা নিতে চাই। সে 1 নম্বর হচ্ছে আপনাদেরকে রুটিনের মধ্যে রাখা। আমরা টোটাল পিডিয়াট্রিক্স কে আমরা হচ্ছে টোটাল 14টা সিস্টেমে ভাগ করছি, এবং আমরা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস, আমাদের কাছে হিউজ কালেকশন অফ কোশ্চেন আছে। এই কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে এই 14টা সিস্টেম যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পুরো পিডিয়াট্রিক্স কাভার হয়ে যায়, পুরো পিডিয়াট্রিক্স কাভার হয়ে যাবে। তাহলে এভাবে আমরা ভাগ করেছি। এবং শুধুমাত্র তাই না, এই 14টা লেকচারের শুধুমাত্র যে রিটেনের প্রিপারেশন দিবেন তা না, পাশাপাশি আমরা আপনাদেরকে ক্লিনিক্যাল ক্লাসে যে শর্ট কেস যেগুলো আছে, সেই শর্ট কেস গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা হচ্ছে দেখাই দিব।
কারণ আমরা নিজেরা যখন করি আমাদের নিজেদের ভুল চোখে পড়ে না। আমরা বলে দিব, আমরা যখন রেসপেক্টিভ সিস্টেম সিবিএস ক্লাস নিব আমি বলে দিব যে এই জায়গাতে মানুষ কিন্তু ভুল করে, আপনি নোট ডাউন করবেন ওই জায়গাগুলো, কারণ আমরা আপনাদেরকে দেখছি, নিজেরা করছি। ওই জায়গাগুলো, যে জায়গাগুলো আপনি ভুল করতেছেন ওই জায়গাগুলো আপনি যদি নোট ডাউন করেন আপনি দেখবেন ওইগুলো আর ভুল হবে না। এছাড়াও আমাদের অসপি ক্লাস হবে, আমাদের কিন্তু অসপি স্টেশন আছে। অসপি স্টেশন কেমন হতে পারে, কি টাইপের কোশ্চেন হতে পারে, এগুলো কোশ্চেন গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি। এবং এই যে লেকচার ক্লাস আপনি যে করলেন, এই লেকচার ক্লাসের উপরে কিন্তু আমাদের ক্লাস টেস্ট থাকবে, অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। কিন্তু আমাদের ধরেন আজকে নিউনাটোলজি ক্লাস হবে, তো সামনের দিন এই নিউনাটোলজির উপরে কিন্তু শুরুতে কি থাকবে, শুরুতে আমাদের একটা এক্সাম থাকবে, তারপরে আবার ওই এক্সামের উপরে, অর্থাৎ এক্সামের মধ্যে আমাদের 10টা এসবিএ 4টা এসিকিউ থাকবে, আপনি দিবেন এক্সাম, তারপরে আবার সলভ ক্লাস, এক্সামটা কি ভুল হলো, আমাদের কি লিখলে ভালো মার্কস পাইতাম, এরকম কিন্তু সলভ ক্লাস আমাদের থাকবে, ঠিক আছে। এবং এবং ফাইনালি কিন্তু আমরা মডেল টেস্ট নিব এবং মক রিভিউ এক্সাম নিব, মক টেস্ট বিসিপিএস এর স্ট্যান্ডার্ড মক টেস্ট দিব। সব মিলিয়ে আপনাদেরকে টোটাল একটা রুটিনে রাখার যে দায়িত্ব, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না ডিউটির প্রেসারে, সেই দায়িত্বটা আমরা আপনাদের জন্য নিতে চাই এবং আপনাদের জন্য প্রিপারেশনটার জন্য স্মুথ হয়ে যায় সেজন্য। এখন আপনি যদি বলেন যে ভাই তাহলে আমার ট্রেনিং করে লাভ কি, ভাই আপনি যে মানে আমাদের সাথে থাকতে হবে বিষয়টা এরকম না, আপনি না থাকলেও হবে। তবে ঝামেলা হচ্ছে যে আমাদের ট্রেনিং পিরিয়ডে আমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করাটা একটু টাফ, একটু ডিফিকাল্ট। তো সেজন্য আমরা আপনাদেরকে রুটিনের মধ্যে রেখে আপনাদের পড়াশোনাটাকে, আপনাদের প্রিপারেশনটাকে আমরা ফুলফিল করে দিতে চাই, যেন প্রিপারেশনে কোনো গ্যাপ না থাকে। তো যার কারণে আমাদের এই সামনের জুনের মাসে যে পরীক্ষাটা হবে সেই অনুযায়ী আমরা হচ্ছে এই লং ব্যাচটার সুবিধা হচ্ছে অল্প অল্প ক্লাস হয় এবং পড়াশোনার জন্য একটা হিউজ টাইম পাওয়া যায়। যার কারণে আপনার ভিতরে খুব বেশি প্রিপারেশন বা খুব বেশি আপনার মানে চাপ মনে হবে না আপনার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে রান করলে আপনার কাছে স্মুথলি আপনি আশা করি প্রিপারেশনটা নিতে পারবেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের আজকে মোটামুটি স্লাইড এতটুকু ছিল এবং আমরা চেষ্টা করেছি আপনাদের যে প্রিপারেশনটা কিভাবে আপনারা আসলে সহজ করবেন, কিভাবে আপনারা পড়বেন, এবং আমরা চাই যে আপনারা একবারে পাশ করে যান। জেনেসিস সেটা থাকতে হবে বিষয়টা এরকম না, আপনি না থাকলেও চলবে যদি আপনি নিজেরা মেনটেন করতে পারেন। তবে থাকলে আপনাদের প্রিপারেশনটা স্মুথ হবে, কারণ আমাদের এই হেক্টিক ডিউটির মাঝে মানে রুটিনলি চলাফেরা করা খুব কঠিন কাজ। তো সব মিলিয়ে আপনাদের জন্য শুভকামনা, এবং আমাদের জেনেসিসে আপনাদেরকে অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম। যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন, আপনাকে জেনেসিসে ভর্তি থাকতে হবে এরকম না, আপনি জেনেসিস থেকে পরামর্শ নিতে কিন্তু আপনি ভর্তি থাকার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারেন, আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু হেল্প করব আপনাদের এই জার্নিতে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো প্রবলেমে আমরা আপনাদেরকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। তো আমার কথা মোটামুটি এতটুকুই। তো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের সাথে বেশ কয়েকজন ডাক্তার যুক্ত আছেন, আমাদের লাইভে দেখতেছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন আপনারা। মিড টার্ম পিডিয়াট্রিক্স রিলেটেড এনি কাইন্ড, যে কোনো ধরনের কোশ্চেন আপনারা বলতে পারেন। আমাদের ডাক্তার আসলে আমিনা দেখুন জামান ভাইয়া, লিপু। আমি জি আপু, আমি তৌহিদা বলতে আপু। চাচ্ছি যে আমরা কি আবিদ স্যারের বইটা বেশি ফলো করব নাকি এমআর খান স্যারের বইটা? সুন্দর কোশ্চেন করেছেন। এটা আরেকটা এই যে ভালো বলছি, এটা বলতে ভুলে গেছি। দেখেন, আমাদের ফলো করতে মূলত 3টা বই। নাম্বার 1 হচ্ছে আবিদ স্যারের বই, এটা হচ্ছে আমাদের একদম মানে একদম পিওরলি পড়তে হবে এ টু জেড। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এমআর খান স্যারের বই কিছু টপিকস আছে যেগুলো আবিদ স্যারের বইয়ে নাই। এখন এই যে সিস্টিক ফাইব্রোসিস এর কথা আমাদের আবিদ ভাইয়া বলেছেন, তো সিস্টিক ফাইব্রোসিস কিন্তু আমাদের আবিদ স্যারের বইয়ে নাই, কিন্তু এখান থেকে আপনি দেখবেন একটা সিনারিও চলে আসছে। আবার আরেকটা বই আছে আমাদের হেরিডিটরি, সরি মানে আমাদের হচ্ছে এমআর মোল্লা স্যারের বইটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এটা যেমন দেখেন হেরিডিটরি স্পেরোসাইটোসিস, এটা কিন্তু আপনি আবিদ স্যারের বইয়ে পাবেন না। আমাদের হেরিডিটরি স্পেরোস খুবই চমৎকার করে লেখা আছে এমআর মোল্লা স্যারের বই। এই যে দেখেন কোন টপিকস আপনি কোথায় থেকে পড়বেন না পড়বেন, এগুলা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে সিস্টেম, যখন ধরেন হেমাটোনকোলজি পড়াবো তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলে দেওয়া হবে যে কোন টপিকস আপনি কোথা থেকে পড়বেন, কোথায় ভালো দেওয়া আছে। আপনাদের প্রিপারেশনটাকে এভাবে আমরা স্মুথ করে দেওয়ার চেষ্টা করি, কষ্টকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনাদের প্রিপারেশন গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি আমরা, হ্যাঁ। তো এই জন্য আমাদের 3টা বই ফলো করতে হয়, আবিদ স্যারের বই, এমআর খান স্যারের বই এবং এমআর মোল্লা স্যারের বই ফলো করতে হয়। এখন দেখেন যে আমি যে সিনারিওটা বলছিলাম, আপনি যদি শুধু আবিদ স্যারের বই পড়ে যান আপনি কিন্তু ওই সিনারিওটা আপনি দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া অ্যান্সার দিয়ে চলে আসবেন, হেরিডিটি স্পেসিফিক আপনার মাথায় আসবে না, কারণ আপনি ওয়ার্ডে দেখেন 1 নম্বর বিষয়, 2 নম্বর বিষয় আপনি আবিদ স্যারের বই পড়ছেন যেখানে হেরিডিটি স্পেসিফিক নাই। এজন্য আমাদের যখন সিস্টেম ওয়াইজ আমরা দেখাই দিই তখন আমরা সাধারণত খুব সুন্দর করে বলে দিই কি কোনটা কোন টপিকটা কোন বই থেকে পড়বেন। ধন্যবাদ আপু, আশা করি উত্তরটি পেয়েছেন আপনি। আর কোনো প্রশ্ন?
আমাদের আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছেন লং ব্যাচে অলরেডি এনরোলড হয়েছি, কোন গ্রুপে গ্রুপ ওপেন করা হয়েছে? আচ্ছা মামুন ভাই, আমাদের তো লং ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপটাতে সবাইকে অ্যাড করে দিবেন কাইন্ডলি। জি আপু, আমাদের গ্রুপ খোলা হবে, আমাদের 10 নভেম্বরই গ্রুপ খোলা হবে, সেখানে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে আপনাদের। আর কোনো প্রশ্ন? এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। ওকে, যদি কোশ্চেন আর না থাকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। জেনেসিস মিড টার্মে আপনাদের সবাইকে অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু জাদি ফারিন ভাইয়া, আপনার অসম্ভব সুন্দর প্রেজেন্টেশন। আশা করি আমাদের যারা পরীক্ষার্থী আছে সামনে তাদের সবার জন্য এটা অনেক সুবিধা হয়েছে। তারা মোটামুটি একটা গাইডলাইন এবং একটা পাথ দেখেছে যেটা ফলো তাদেরকে করতে হবে। আমি আশা করব মিড টার্ম জেনেসিস এর সাথে আপনারা সবসময় থাকবেন এবং এটাতে আপনাদের আমরা অন্তত এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের আবি স্যারও বারবার বলেছেন আমাদের পাশের হার আসলে সবসময় খুবই ভালো। এবং আমি নিজে জানি, আমি যদিও ডিসিএইচ করা ছিলাম কিন্তু তারপরে আমি যদি এই জেনেসিস এর মিড টার্মের সাথে না থাকতাম আমার জন্য জিনিসটা একবারে ক্র্যাক করে আসা আসলে এত সহজ হতো না আর কি। ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করি আজকের সেশনটা, আজকে এত সুন্দর লাইভ সেশনটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের আপনারা চিন্তা করবেন, একটু ব্রেনস্টর্মিং হলো যে আসলে এখন কি করতে হবে, আপনাদের কি করা উচিত। আপনারা যতটুকু সম্ভব লং ব্যাচের সেশন ক্লাসগুলোতে ভর্তি হয়ে যাবেন। আমাদের এইবারের পরীক্ষা কিন্তু 15 দিন এগিয়ে এসেছে। জুনে পরীক্ষা হবে, জুন 15-এ। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।